বেঙ্গল ফ্রন্টিয়ার মানে বাংলাদেশ কার ফ্রন্টিয়ার? উনি ধরে নিয়েছেন ভারতবর্ষের ফ্রন্টিয়ার, মানে শেষ সীমায় এসে পৌঁছেছে। কিন্তু এইটা বাংলাদেশের ইতিহাস না জানার ফল। বাংলাদেশ কখনোই ফ্রন্টিয়ার ছিল না। ইসলামের দিক থেকে দেখতে গেলে মোটেও ফ্রন্টিয়ার নয়, কারণ ইসলাম এসেছিল বাংলাদেশে তুর্কি বিজয়ের পথ ধরে নয়, তারও আগে আরবদের জাহাজের মধ্য দিয়ে। যেমন কেরালায় মুসলিম সংখ্যাগরিষ্ঠতা হয়েছে কী কারণে, সেটা দেখা যায় আরব বণিকদের যে সন্তানরা আছে ওখানে, ওদেরকে ওরা স্থানীয় ভাষায় মা পিলাই বলে। মানে পিলে, আমরা ছেলে পিলে বলি না বাংলা, এটাও কেরালার ভাষা থেকে, মালয়ালম ভাষা থেকে এসেছে পিলে। তো মা পিলে মানে মায়ের ছেলে, কারণ ওদের বাবারা ছিল আরব, পুরাণ কথা অনুসারে। আমি এটি ঐতিহাসিক সত্য কিনা বলছি না। তো সেই জন্য ওদেরকে মাপিলা বলা হয়। ইংরেজিতে বলতে বলতে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন মোপলা, মোপলা বিদ্রোহ। 1920-এর দশকে সেখানে বিরাট কৃষক বিদ্রোহ হয়েছিল। ভারতের কমিউনিস্ট পার্টি এটাকে মনে করে কৃষক বিদ্রোহ, কিন্তু ভারতে এখন বিজেপি সেটাকেও বলছে এরা মুসলিম বিদ্রোহ ছিল এটা। এমনকি এখন মৌলবাদী বিদ্রোহ বলতেও কসুর করছেন ওরা। জাতীয় গ্রন্থকেন্দ্রে গ্রন্থ নির্বাচন একটা কমিটি আছে, কি দুর্বিপাকে জেনে আমাকেও সেখানে সদস্য করেছে। সেখান থেকে আরও একটা অনুবাদ হয়েছে এটার। ফিরোজের বইটা অবশ্য সেটার চেয়ে ভালো, কারণ এখানে নির্ঘণ্ট আছে, ওটাতে নির্ঘণ্ট নাই। তো দেখেন জাতীয় গ্রন্থকেন্দ্র ওইটা অনেক সংখ্যায় কিনছে বিতরণ করার জন্য। আপনারা জানেন কিনা জানেন না, আমি অনুবাদকের নাম ভুলে গিয়েছি। আরও একটা অনুবাদ আছে, এটা সুলক্ষণ। রিচার্ড ইটনের বইটা বেরিয়েছিল 1993 সনে, তো এখন প্রায় 30 বছরের বেশি পার হয়েছে। এই গত বছর বা এই বছরের গোড়ার দিকে আরেকটা সংস্করণ বেরিয়েছে, সেটা আপনারা এই প্রচারপত্রে দেখতে পাচ্ছেন। তো সেইখানে আমি শেষের দিকে এই বইটা পড়েছিলাম। 2022-23 সনে এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ আমাকে আমন্ত্রণ করেছিল একটা বক্তৃতা দেওয়ার জন্যে। এই আমন্ত্রণকারী ছিলেন মিস্টার কি নাম, ওনার নাম আকবর আলী খান। আকবর আলী খান এই বিষয়ে বক্তৃতা দিয়েছেন, আপনারা জানেন, আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনে। তো তার আমন্ত্রণে এশিয়াটিক সোসাইটিতে আমি একটা ইংরেজি বক্তৃতা দিই। এটা প্রায় ধরেন 15-20 হাজার ওয়ার্ডের একটা বক্তৃতা আমি দেই। হামিম খান কি যেন মেমোরিয়াল ফাউন্ডেশন। তারপর এছাড়াও আমি অনলাইনে দুটো বক্তৃতা দিই, একটা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে, আর একটা এখানে একটা পত্রিকা ছিল তর্ক নামে, সাকাওয়াত টিপু সম্পাদনা করতেন। এই দুটো এখনও ইউটিউবে পাওয়া যায়। সুতরাং আমার নতুন কিছু বলবার নেই, সেখানে যা বলবার আমি বলেছি। আমি যা বলেছি তার সার কথা যদি এখানে বলি, এই দাঁড়াবে এই বইটাকে যদি আমরা দেখি, বইটার নামের মধ্যে 4টা শব্দ আছে, রাইজ অফ ইসলাম অ্যান্ড বেঙ্গল ফ্রন্টিয়ার। আমি সমালোচনা শেষের থেকে শুরু করি। বেঙ্গল ফ্রন্টিয়ার মানে বাংলাদেশ কার ফ্রন্টিয়ার? উনি ধরে নিয়েছেন ভারতবর্ষের ফ্রন্টিয়ার, মানে শেষ সীমায় এসে পৌঁছেছে। কিন্তু এইটা বাংলাদেশের ইতিহাস না জানার ফল। বাংলাদেশ কখনোই ফ্রন্টিয়ার ছিল না। ইসলামের দিক থেকে দেখতে গেলে মোটেও ফ্রন্টিয়ার নয়, কারণ ইসলাম এসেছিল বাংলাদেশে তুর্কি বিজয়ের পথ ধরে নয়, তারও আগে আরবদের জাহাজের মধ্য দিয়ে। যেমন কেরালায় মুসলিম সংখ্যাগরিষ্ঠতা হয়েছে কী কারণে, সেটা দেখা যায় আরব বণিকদের যে সন্তানরা আছে ওখানে, ওদেরকে ওরা স্থানীয় ভাষায় মা পিলাই বলে। মানে পিলে, আমরা ছেলে পিলে বলি না বাংলা, এটাও কেরালার ভাষা থেকে, মালয়ালম ভাষা থেকে এসেছে পিলে। তো মা পিলে মানে মায়ের ছেলে, কারণ ওদের বাবারা ছিল আরব, পুরাণ কথা অনুসারে। আমি এটি ঐতিহাসিক সত্য কিনা বলছি না। তো সেই জন্য ওদেরকে মাপিলা বলা হয়। ইংরেজিতে বলতে বলতে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন মোপলা, মোপলা বিদ্রোহ। 1920-এর দশকে সেখানে বিরাট কৃষক বিদ্রোহ হয়েছিল। ভারতের কমিউনিস্ট পার্টি এটাকে মনে করে কৃষক বিদ্রোহ, কিন্তু ভারতে এখন বিজেপি সেটাকেও বলছে এরা মুসলিম বিদ্রোহ ছিল এটা। এমনকি এখন মৌলবাদী বিদ্রোহ বলতেও কসুর করছেন ওরা। তো সেই জন্য সেইখানে যেভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠিত হয়েছিল, মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়া যে পথে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা তৈরি হয়েছিল, বর্মায় আরাকান অঞ্চলে যেভাবে হয়েছিল, সেই সবগুলিকে উপেক্ষা করে ইটন সাহেব, যিনি দক্ষিণ ভারতের ইতিহাসের উপর কাজ করেছেন, বিজয়নগরের উপর কাজ করেছেন, তিনি যখন বাংলাকে ফ্রন্টিয়ার বলেন, তখন তার ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা ছাড়া কিছুই মনে হয় না। আমি সামান্য মানুষ, আপনাদের বলে রাখা দরকার, আমাদের দেশে ইতিহাস চর্চা যারা করেন তাদেরকে ঐতিহাসিক বলা হয়। আনিসুজ্জামান সাহেবরা বাংলা ভাষার যে সংস্কার করেছিলেন তাতে বলেছেন ঐতিহাসিক বলা যাবে না, ইতিহাসবিদ বলতে হবে। পুরনো ভাষা ব্যবহারের জন্য অনুমতি দেন। আমি ঐতিহাসিক নই, আমি কি প্রাগৈতিহাসিক, প্রাচীনকালের কথাই বলি। সেই জন্য আমার প্রি হিস্টোরিয়ান দৃষ্টিভঙ্গি হচ্ছে এই,
আমরা যে অ্যানথ্রোপোলজি ইত্যাদি বই পড়ি, এই জন্য আমাকে ঠিক ইতিহাসবিদ বলা যাবে না। রিচার্ড সাহেবের মতের মধ্যে আমি দেখলাম তিনি বাংলাকে ফ্রন্টিয়ার এটা বলা শুরু করেছেন। কোথা থেকে শুরু করলেন? আমি অনুসন্ধান করে বের করলাম, যেটা আকবর আলী খান সাহেব বুঝতে পারেন নাই। সেটা হলো আমেরিকায় একজন ইতিহাসবিদ ছিলেন ফ্রেডারিক জ্যাকসন টার্নার। তিনি আমেরিকার ঐতিহাসিক সমিতি, আমেরিকান হিস্টোরিয়ানস অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন 1880-র দশকে। 1890-এ তার একটা বই বের হয়, দি ফ্রন্টিয়ার ইন আমেরিকান হিস্ট্রি। সেই বই, এর আগে তিনি বক্তৃতাও দিয়েছিলেন একটা। তার কাহিনী ছিল 1890 নাগাদ তিনি বললেন আমেরিকা বিজয় ইউরোপীয়রা সম্পূর্ণ করেছে, তার আটলান্টিক উপকূল থেকে প্রশান্ত মহাসাগর উপকূল পর্যন্ত তাদের দখল হয়ে গেছে। অর্থাৎ যত আমেরিকান ইন্ডিয়ান, যাদেরকে রেড ইন্ডিয়ান বলা হতো, তাদেরকে রিজার্ভেশনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমেরিকা আর বিজয় করার কিছু নাই, উই হ্যাভ রিচ দ্য ফ্রন্টিয়ার। কারণ আমেরিকার এই প্রান্ত থেকে ওই প্রান্ত প্রায় 2500 মাইল, সময়ের ব্যবধান 3 ঘন্টা। সেইটার মডেলটা তিনি একেবারে বাংলাদেশের উপর প্রয়োগ করেছেন। অর্থাৎ তিনি মনে করছেন আমেরিকা যেভাবে কলোনাইজ করা হয়েছে, বাংলাকেও সেভাবে কলোনাইজ করেছেন, বিশেষ করে মুঘল আমলে। শেষ সীমা কোথায়? সিলেট। শেষ সীমা কোথায়? চট্টগ্রাম। উনি যত দলিল ব্যবহার করেছেন দেখবেন, তার মাত্র 2টো দলিল ব্যবহার করেছেন। এটা চট্টগ্রামের একটা পাট্টা কবুলিয়ত তিনি পেয়েছেন 17 শতাব্দীর শেষ কি 18 শতাব্দীর, যেখানে মহাল নয়াবাদ বলা হয়েছে। অর্থাৎ নতুন আবাদ করা জমির জন্য যে পাট্টা দিচ্ছে, কত জমিদারের সাইজ কত ছিল? 170 বিঘা, 175 বিঘা। এই যে সামান্য, যে এইটাকে বলে স্কেটিং অন থিন আইস, অল্প বরফের উপর স্কেটিং শুরু করেছেন তিনি। বলছেন আমি বহুদিন চট্টগ্রাম কোর্টে খোঁজখন্দা করে এই কটা দলিল পেয়েছি। এই যেগুলো আগেরই জানা কথা, সেগুলোর সাথে তিনি 2টা অজানা কথা যোগ করে বলছেন যে এখানে পাট্টা কবুলিয়ত দিয়ে, জমি বন্দোবস্ত দিয়ে অনেক নতুন লোককে বসতি করানো হয়েছে। কথাগুলি মিথ্যা নয়, কিন্তু এইটা দিয়ে পুরো বাংলা কি করে ইসলামের বিস্তার হলো তার ব্যাখ্যা সঠিক কিনা, এটা আমি একটা প্রশ্ন তুলেছিলাম। আমার সৌভাগ্য যে আমাকে দেখতে হলো এই 2025 বা 26 সনে তার যে 2য় সংস্করণ বেরিয়েছে, সেটা তিনি স্বীকার করেছেন। আগে কিন্তু কোথাও এটা স্বীকার করেন নাই। এই 30-35 বছর পরে তিনি স্বীকার করেন যে হ্যাঁ, আমি ফ্রেডারিক জ্যাকসন টার্নারের ফ্রন্টিয়ার থিসিসটা বাংলায় প্রয়োগ করেছিলাম। এই জন্য আমি তাকে সাধুবাদ জানাই। এটা হলো ঐতিহাসিক ইতিহাসবিদের সততা। এমনকি বলে না, বেটার লেট দ্যান নেভার। এই হচ্ছে আমার প্রথম সমালোচনা। আরেকটা হলো যে উনি বললেন যে এখানে কোনো আবাদ ছিল না, অনাবাদী লোককে প্রথম আবাদ করে বসানো হয়েছে। এটা পুরোপুরি সত্য নয়। তার প্রমাণ মেঘনার পূর্ব উপকূলে, আপনারা জানেন আমরা যে প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করেছি লালমাই পাহাড়ে, চন্দ্রবংশ ইত্যাদি, এইগুলোর বয়স কম করে হলেও 2000 বছর। কেন? সেখানে যে কোষ্ঠী পাথরের মূর্তি পাওয়া গেছে, বুদ্ধের মূর্তি, সেগুলো 2000 বছরের বেশি পুরনো, কুমিল্লা নানা অঞ্চলে পাওয়া গেছে। সুতরাং এখানে একেবারে সভ্যতার কিছু বিস্তারণে সব গ্রামীণ ছিল, কথাটা কিন্তু আক্ষরিক করতে সত্য নয়। এর হাকিকা কি, সত্য কথাটা কি তাহলে? অথবা আরও পরে যে আমরা উয়ারি বটেশ্বর আবিষ্কারগুলি করেছি, রিচার্ড ইটনের বই লেখার সঙ্গে সঙ্গে বা পরে এগুলি জানা হয়েছে, এগুলির বয়স এখন রোমান সাম্রাজ্যের মুদ্রা পাওয়া গেছে। মানে বোঝা যাচ্ছে এটা ভৈরবের কাছাকাছি, নরসিংদীর ওই পাশে। তাতে দেখা যাচ্ছে ব্যাপারটা একেবারে এমন নয় যে পূর্ব বাংলা একেবারে অনাবাদী ছিল। হ্যাঁ, প্রত্যেক জায়গাতেই বাংলাদেশ যেহেতু বদ্বীপ অঞ্চল, এখানে নতুন নতুন জেলা উপজেলা যুক্ত হচ্ছে। বরিশালের দিকে দেখা যায় সেখানে জায়গার নাম কাটি, ঝালকাঠি, স্বরূপকাঠি, এই কাঠি। ফিরোজ সাহেব তার ভূমিকার মধ্যে ওইটা লিখেছেন, হয়তো উনি বরিশালের লোক বলে এর প্রতি বেশ আকর্ষণ বোধ করেছেন। আরও বহু ঘটনা আছে। রিচার্ড ইটন সাহেবের আরেকটা হচ্ছে কি তার ঐতিহাসিক কাণ্ডজ্ঞানের অভাব। ইতিহাসবিদ লোক এরকম হয় না। যেমন হযরত শাহজালাল যখন আসছে, এটা মুঘলদের বহু আগে, অথবা খান জাহান আলীর মাজার, এগুলি তার বহু আগে। তার মানে এই সমস্ত এলাকায় ইসলাম দিয়ে এসেছে, এটাতে মুঘলা কাণ্ড নয়। আমরা বলি না এটা কোনো তুগলকি কাণ্ড তো নয়, এটা মুঘলা কাণ্ড বলা যাবে না। তো কীভাবে হয়েছে? হ্যাঁ, ধর্মান্তর বলতে যেটা বলেন, উনি ধর্মান্তর ব্যবহার না করেন, ইসলামান্তর বলেছেন। ধরেন মানে রূপান্তর হচ্ছে। ইসলামাইজেশনের বাংলা যদি করেন, আপনারা তো সংস্কৃত বাংলা লেখেন, ইসলামায়ন বলেন, এটা হচ্ছে অশ্লীল বাংলা। শ্লীল বাংলা হবে কি? মানে আপনি ইসলামের রূপান্তর, যেটা আমরা এক শব্দে প্রকাশ করার জন্য অন্য হয়ে যায়। যেমন এখন একটা অশ্লীল শব্দ বেরিয়েছে আমাদের, চিন্তক। অরূপ রায়ের পরিচয় দেওয়ার সময় বলা হলো চিন্তক। আপনি চিন্তক কি? বাংলা চিন্তক বলে কোনো শব্দ নাই এবং হতেও পারে না। কীভাবে? আপনি খেলক বলেন না, লেখক বলেন, তাই না? আপনি খেলোয়াড় বলেন, কিন্তু লেখোয়াড় বলেন না। ইংরেজিতে বিউটি বাট বা পিউটি পাট নয়।
এটা কারণটা কি, শব্দটা কোন ভাষা থেকে ইংরেজিতে এসেছে সেইভাবে উচ্চারণটা নির্ধারিত হয়। কাজে লোকে যা ইচ্ছা তাই বাংলা ভাষা নিয়ে করছে, এটা এক ধরনের স্বৈরাচার। আমি এটাকে ফ্যাসিতন্ত্র বলবো। ফ্যাসিতন্ত্র ভাষা কিভাবে চালু হয়েছে, কারণ অনুবাদ করতে পারবেন না যদি আপনি ভাষাটা অনুবাদ না বুঝেন। অধ্যাপক আনিসুজ্জামান, আহমদ শরীফ এবং গয়রহ এই ফ্যাসিবাদ চালু করেছিলেন এরশাদের আমলে। একটা উদাহরণ দেই, বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ নামক একটা বই তারা বাংলা একাডেমি থেকে বের করেছিলেন। সেখানে তারা বলছেন খাঁটি গরুর দুধ বলা যাবে না, গরুর খাঁটি দুধ বলতে হবে। অথবা বালিকা উচ্চ বিদ্যালয় বলা যাবে না, উচ্চ বালিকা বিদ্যালয়কে বালিকা উচ্চ বিদ্যালয় বলতে হবে। কারণটা কি, যেমন আমরা বলি খাঁটি গরুর দুধ, খাঁটি গব্য ঘৃতর মতো। যেমন সুন্দর হাতের লেখা বলতে হবে হাতের সুন্দর লেখা। এটা হয় না কি জন্য, যখন আপনি লেখেন হস্তলিপি হাতের লেখা, সুন্দর তার আগে বিশেষণ সুন্দর হাতের লেখা। ওনারা মনে করছেন একটা শব্দ হচ্ছে বিশেষ্য লেখা, এটার বিশেষণ হচ্ছে এটাকে হাতের লেখা না যন্ত্রের লেখা, তারপরে সুন্দর না অসুন্দর। যেটা নিকটে বসবে, দুটো বিশেষণ যদি বিশেষের আগে বসে, কোনটা আগে বসবে কোনটা পরে বসবে, বাংলা ভাষার নিয়ম আছে। নিয়মটা কে তৈরি করেছে? মানুষের ব্যবহার। সেইটাকে বদলানোর চেষ্টা তারা করেছে এবং বর্তমানে সেটা জোর করে চালানো হচ্ছে। এটা হলো তার একটু উদাহরণ। কাজে যখন ইসলামায়ন বলি আমরা, জাস্ট আমরা ইংরেজি থেকে আক্ষরিকভাবে অনুবাদ করছি, লিপ্যান্তর করা যাকে বলা হয়, এটা একটি অনুবাদ নয়। যা হোক, ইটন সাহেবের বইয়ের একটা বড় বৈশিষ্ট্য হলো যে তিনি যে ধর্মান্তরের কাহিনীর বলছেন, সেটার জন্য যদিও তাহমিদ আল জামি উল্লেখ করেছেন যে মসজিদের সংখ্যা দিয়ে করা যাবে না, কিন্তু শিরিন মুসবি দেখিয়েছেন বাংলাদেশে কোন 1350 থেকে ধরেন 1850 পর্যন্ত বা 1700 সন পর্যন্ত বছর বছর কতটা, 50 বছরে কয়টা করে মসজিদ হয়েছে, তার মধ্যে কয়টা জামে মসজিদ, কয়টা সাধারণ মসজিদ। এটা সম্পূর্ণ চিত্র না। তাতে দেখা যায় মুঘল আমলের আগেই ধর্মান্তরের বেশিরভাগ সম্পন্ন হয়েছে। তাহলে মুঘল আমলে কি হয়েছে, এই ধর্মান্তর প্রক্রিয়া অব্যাহত ছিল। এবং এটা হতে পারে যে জমি দান এবং নতুন জমিতে বসতি স্থাপনের ফলে তো মানুষ তো বাড়বেই, জনসংখ্যা তো বাড়বেই। এইটাকে যে অনেকে একবার ধর্মের পর্যায়ে উন্নীত করেছেন, সেটা দেখলাম আমাদের এখন বাংলা একাডেমির মহাপরিচালক যে আছেন মোহাম্মদ আজম, তিনি এক বিরাট প্রবন্ধ ফেলে বসলেন। সেই প্রবন্ধ ফেলে দেখালেন আহমদ সোহার বাঙালি মুসলমানের প্রবন্ধটা কোনো প্রবন্ধ নয়, একটা ট্র্যাশ প্রবন্ধ। এটাকে অকারণে আমরা মূল্য দিচ্ছি, কারণ যা কিছু ধর্মান্তর বাংলায় হয়েছে সবই অষ্টাদশ শতাব্দীতে হয়েছে, সবই মুঘল আমলের শেষের দিকে হয়েছে।